তাহলে আরও একবার মোদি সরকার, জনগণের ইচ্ছায় আরও একবার কেন্দ্রে মোদি সরকার। এই সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের শপথ গ্রহণের অনুষ্ঠানে আমরা যেমন বেশ কিছু পুরনো মুখকে দেখেছি, তেমনই দেখেছি কিছু নতুন মুখকে, যারা আগামী 5 বছরে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। তবে তাদের কথা বলার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই। 2019-এ এই যে নতুন সরকার তৈরি হলো, এটাকে আমরা বলছি NDA 2। তাহলে NDA 1 কোনটা? 2014 থেকে 2019 পর্যন্ত যে সরকার ছিল সেটাকে আমরা বলছি NDA 1। কিন্তু NDA কেন, বিজেপি কেন নয়? তার কারণটা হচ্ছে, এটা যদিও সত্যি কথা যে 2014 বা 2019 দুটো নির্বাচনেই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে, কিন্তু বিজেপি কখনোই এই নির্বাচনের লড়াইতে একা নামেনি। তারা সবসময়ই একটা অ্যালায়েন্সের অঙ্গ হিসেবে নির্বাচনে নেমেছে, আর সেই অ্যালায়েন্সটা হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা NDA। NDA-কে লিড করেই বিজেপি নির্বাচনের লড়াইতে নেমেছে এবং নির্বাচন জেতার পর সরকার গঠনের প্রক্রিয়ায় এগিয়েছে। সেই জন্য এটাকে আমরা শুধুমাত্র বিজেপি সরকার না বলে একটা সমষ্টিগত সরকার বা NDA সরকার বলে বলছি। NDA 2 এর কথায় তো যাবই, তবে তার আগে আমরা চোখ রাখবো তাদের দিকে যাদেরকে NDA 1-এর মন্ত্রিসভায় দেখা গেলেও NDA 2-তে দেখা যাবে না। আর তাদের উপর নজর রাখাটা দরকার, কারণ NDA 1-এর গঠনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য ভূমিকা পালন করেছিলেন। প্রথমেই আমরা চলে আসি সবথেকে বড় সেই নামটায়, যেটা NDA 1-এর মন্ত্রিসভায় দেখা গেলেও NDA 2-তে তাকে আমরা আর দেখতে পাবো না। আর তিনি হলেন অরুণ জেটলি। গত 5 বছর অর্থাৎ 2014 থেকে 2019 পর্যন্ত ভারতের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন অরুণ জেটলি। মানে গত 5 বছরে ভারতে যা যা অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে তার সারথি ছিলেন এই মানুষটি। যেমন ধরুন GST বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, IBC, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোড, ট্যাকলিং দ্য প্রবলেমস অফ NPA, নন পারফর্মিং অ্যাসেটস, ব্যাড লোনস। তাছাড়া ধরুন SBI এর সঙ্গে অন্যান্য ব্যাংককে মার্জ করে দেওয়া, এবং তার থেকেও বড় যে ঘটনাটা সব থেকে বেশি চর্চিত হয়েছিল সেই ডিমনিটাইজেশন, অর্থাৎ ভারতে কালো টাকা নির্মূল করতে বড় নোট বাতিল করে দেওয়া। এই সবই হয়েছিল অরুণ জেটলির তত্ত্বাবধানে। এখন এর মধ্যে কোনগুলো সফল হয়েছিল, কোনগুলো ব্যর্থ হয়েছিল, কোনটা ভালোভাবে এক্সিকিউট করা হয়েছিল, কোনটা খারাপভাবে এক্সিকিউট করা হয়েছিল, সেটা এখন তর্কের বিষয় নয়। এখন যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো, গত 5 বছরে ভারতের যে বড় বড় অর্থনৈতিক পরিবর্তনগুলো ঘটেছে তার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অরুণ জেটলি। আর আজকে যখন ভারতের অর্থনীতি এরকম একটা কঠিন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে এই মানুষটার না থাকা নিশ্চয়ই NDA-কে চিন্তায় ফেলবে। এখন আসার বিষয় এটাই যে NDA অরুণ জেটলির পরিবর্তে যাকে এই দায়িত্বটা এবার দিয়েছে, তিনি নিশ্চয়ই অত্যন্ত সুচারুভাবে এই দায়িত্বটা সামলাবেন। এবারে অর্থমন্ত্রকের দায়িত্বটা কার ওপরে পড়েছে সেই নিয়ে আমরা কিছুক্ষণ পরেই কথা বলবো। তবে তার আগে আসি আরও একজন মন্ত্রীর কথায়, যাকে অরুণ জেটলির মতোই NDA 1-এর মন্ত্রিসভাতে দেখা গেলেও NDA 2-তে আমরা আর দেখতে পাবো না। দেখুন, NDA 1-এর মন্ত্রিসভায় যে মন্ত্রীরা ছিলেন তাদের সম্বন্ধে কখনো মানুষ ভালো কথা বলেছেন, কখনো খারাপ কথা বলেছেন। কিন্তু এখন যে মন্ত্রীটির কথা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যাকে NDA 1-এর মন্ত্রিসভায় দেখা গেলেও NDA 2-তে আর দেখা যাবে না, তার সম্বন্ধে কিন্তু মানুষ ভালো কথাই বেশি বলেছে। তার সম্বন্ধে বলা খারাপ কথা খুঁজতে গেলে আমাদের হয়তো দূরবীন নিয়ে বেরোতে হবে। আর সেই মন্ত্রী হলেন সুষমা স্বরাজ, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এই মানুষটির কর্মদক্ষতা, তার সহানুভূতি এবং তার কাজের পদ্ধতি সব থেকে বড় মোদী সরকারের নিন্দুককেও তার প্রশংসা করতে বাধ্য করেছে। দেখুন, এরকম অনেক মানুষই এখনও আছেন এবং আগেও ছিলেন যারা মোদী সরকারের বিরোধিতা করেছেন, যারা মোদী সরকারের মন্ত্রিসভায় যে মন্ত্রীরা ছিলেন তাদের বিরোধিতা করেছেন, কিন্তু তারাও কিন্তু সুষমা স্বরাজের প্রশংসা না করে যেতে পারেননি। যখনই কোথাও কোনো সমস্যা হয়েছে এবং এই মানুষটির কাছে সাহায্য চাওয়া হয়েছে, তিনি শুধু সেই ডাকে সাড়াই দেননি, তিনি যার পর নাই চেষ্টা করে সেই সমস্যার একটা সুরাহাও বার করেছেন। দেখুন, রাজনীতিতে মানুষের আসা যাওয়া লেগেই থাকে, কিন্তু এই আসা যাওয়ার মাঝে খুব কম মানুষ থাকেন যারা একটা ছাপ ফেলে যেতে পারেন। সুষমা স্বরাজ এরকমই একজন মন্ত্রী। আমরা হয়তো পরে NDA 1-এর বিভিন্ন মন্ত্রীকে নাও মনে রাখতে পারি, NDA 2-এর বিভিন্ন মন্ত্রীকেও হয়তো আমাদের নাও মনে থাকতে পারে, তবে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কথা যখনই উঠবে, সুষমা স্বরাজের নাম কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ ছাড়াও আরও বেশ কিছু বড় নাম রয়েছে যাদেরকে আমরা NDA 1-এর মন্ত্রিসভাতে দেখতে পেলেও NDA 2-তে আমরা তাদেরকে আর দেখতে পাবো না। সেরকমই একটা নাম হলো সুরেশ প্রভু, যিনি 2014 থেকে 2019 এই 5 বছর ভারতের রেল মন্ত্রক এবং তারপরে সিভিল এভিয়েশনের দায়িত্ব সামলেছেন। রেল মন্ত্রকে সুরেশ প্রভুর কর্মদক্ষতার জন্য অনেকেই তাকে অনেক দিন পর্যন্ত মনে রাখবেন। এছাড়া আরও একজন যাকে আমরা দেখতে পাবো না, তিনি হলেন মানেকা গান্ধী, যিনি গত 5 বছর উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন। কিন্তু এবার ইলেকশনের সময় তিনি বিতর্কে জড়িয়ে পড়েন এই মন্তব্য করে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যদি তাকে ভোট না দেন তাহলে তিনি তাদের জন্য
জন্য কোনো কাজ করবেন না, আর তারা মানেকা গান্ধীকে ভোট দিয়েছেন কি দেননি এটা দেখার জন্যও তার কাছে ব্যবস্থা রয়েছে। এছাড়া এনডিএ ওয়ানে আরও বেশ কিছু মন্ত্রী ছিলেন যাদেরকে এনডিএ টুতে দেখা যাবে না, যেমন ধরুন রাধা মোহন সিং, চৌধুরী বীরেন্দর সিং, জে.কে. আলফন্স, উমা ভারতী প্রমুখ। এবার আমরা চলে আসি সেই নামগুলোয় যাদেরকে আমরা এনডিএ টু এর মন্ত্রিসভায় দেখতে পাবো এবং যারা আগামী 5 বছর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। প্রথমেই আসছে সব থেকে বড় সেই নামটা যেটাকে আমরা এনডিএ টু গভর্নমেন্টে এবার দেখতে পাবো, আর সেই নামটা হলো অমিত শাহ। অনেকেই এই কথাটা বলেন যে 2014 থেকে 2019-এ বিজেপির এই যে উত্থান, এর পেছনে রয়েছেন এই মানুষটি। অনেক ট্র্যাডিশনাল মিডিয়া এখন অমিত শাহকে ডাকে ভারতীয় রাজনীতির চাণক্য বলে। এবার এটা ঠিক না ভুল সেই তর্ক চলতেই থাকবে, তবে এটা অস্বীকার করা যায় না যে 2014 থেকে 2019-এ বিজেপি এগিয়ে যে জায়গায় এসেছে, ভারতের বিভিন্ন কোণে এই যে বিজেপি ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু এই মানুষটাকে ছাড়া সম্ভব হতো না। এতদিন আমরা দেখেছি নরেন্দ্র মোদী সরকার সামলেছেন আর অমিত শাহ সামলেছেন বিজেপি পার্টিটাকে। শেষমেশ 2019-এ এসে মোদী সরকারে যোগ দিলেন অমিত শাহ। সরকারে আসার পরেই অমিত শাহকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, বা বলা ভালো অমিত শাহ নিজে যে দায়িত্বটা বেছে নিয়েছেন, সেটা হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ক্ষমতার দিক থেকে দেখতে গেলে প্রধানমন্ত্রী পদের ঠিক নিচের আসনটাই বেছে নিয়েছেন অমিত শাহ। সেভাবে দেখতে গেলে এনডিএ টু এর এবার অমিত শাহর মতো একজনকে দরকার ছিল, কারণ আগেরবার সরকার এমন কিছু কাজ শুরু করেছিল যেগুলো তারা সম্পূর্ণ করতে পারেনি, আর এবার এনডিএ টু এর সময় তারা সেই কাজগুলো সম্পন্ন করবে এরকম অভিমতই তারা প্রকাশ করেছে। এর মধ্যে প্রথম কাজটা হলো এনআরসি বা ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জীকরণ। এই কাজটা যে খুব শিগগিরই সারা দেশ জুড়ে শুরু করা হবে সেই ইঙ্গিত বিজেপি বারবার দিয়েছে। এবার আসি দ্বিতীয় কাজের কথায়, আর দ্বিতীয় কাজটা হলো আর্টিকেল 35A, আর্টিকেল 370 এবং সেভাবে দেখতে গেলে গোটা কাশ্মীর ইস্যু। কাশ্মীর ইস্যুর এই জল এনডিএ ওয়ানের সময় অনেক দূর গড়িয়েছিল, আর এনডিএ টু এর সময় নরেন্দ্র মোদী যে এর একটা শেষ দেখে ছাড়বেন সেই ইঙ্গিত তিনি বারবার দিয়েছেন। এই রকম দুটো বড় বড় কাজ করার জন্য এনডিএর অমিত শাহর মতো একজন লোককেই দরকার ছিল। এইবারে আসি এনডিএ ওয়ানের অন্যতম টপ পারফর্মারের কথায়। মাঝখানে যখন এরকম কথা উঠেছিল যে বিজেপি হয়তো একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে পারবে না এবং তাদেরকে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করতে হবে, তখন নরেন্দ্র মোদীর পরিবর্তে কে প্রধানমন্ত্রী হতে পারেন এই প্রশ্নের উত্তরে বারবার উঠে এসেছিল এই মানুষটির নাম, আর সেটা হলো নীতিন গাডকারি। আর নীতিন গাডকারির নাম বারবার উঠে এসেছে কারণ তিনি বিশ্বাসযোগ্য এবং তিনি বারবার নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। এনডিএ টুতে এনডিএ ওয়ানের মতোই তাকে দেওয়া হয়েছে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির দায়িত্ব, এবং তারই সঙ্গে তার উপর এসেছে এমএসএমইর দায়িত্ব, অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের দায়িত্ব। আমাদের ভারতীয় অর্থনীতিতে এমএসএমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে। গত 5 বছরে এই কথাটা বারবার উঠে এসেছে যে ডিমনিটাইজেশনের ফলে এই সেক্টর সবথেকে বেশি আঘাত পেয়েছে। ব্যাড লোনস ট্যাকেল করার চেষ্টা যখন সরকার করেছে, তখন বড় বড় রাঘব বোয়াল্লা পালিয়ে গেলেও, তারা বিভিন্ন আইনি মারপ্যাচে নিজেদেরকে আটকে ফেললেও এই ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা হেনস্থার শিকার হয়েছে। তাদের জন্য সরকারের একটা আলাদা প্যাকেজ তৈরি করার দরকার ছিল, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার দরকার ছিল। আর আজকে যখন ভারতের অর্থনীতি এরকম কঠিন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে এমএসএমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এনডিএ টু অর্থাৎ মোদি গভর্নমেন্ট 2.0 যে এমএসএমইকে হালকা করে দেখছে না, নীতিন গাডকারিকে এর দায়িত্ব দেওয়াটা সেটাই প্রমাণ করে। বিতর্ক এবং রাজনীতি এক ঘরে থাকে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন নেতামন্ত্রীকে নানা রকম বিতর্কিত মন্তব্য করতে শুনেছি, তবে এনডিএ ওয়ানে এমন একজন মন্ত্রী ছিলেন বিতর্ক কোনোদিনই যার পিছু ছাড়েনি, আর তিনি হলেন একসময়কার বিখ্যাত অভিনেত্রী স্মৃতি ইরানি। এনডিএ ওয়ানে প্রথমে তাকে দেওয়া হয়েছিল এইচআরডি মিনিস্ট্রির দায়িত্ব, অর্থাৎ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। কিন্তু এই দায়িত্বটা নেওয়ার শুরু থেকেই তিনি আদৌ এই দায়িত্বের যোগ্য কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আর তারপরেই সামনে আসে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির দলিত রিসার্চ স্কলার রোহিত ভার্মুলার ঘটনা, তারপর সামনে আসে জেএনইউর ঘটনা, আর এরপরে এই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে দেওয়া হয় মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের দায়িত্ব। কিন্তু এখানে আসার পরেও বিতর্ক স্মৃতি ইরানির পিছু ছাড়েনি। সাংবাদিকতার কণ্ঠরুদ্ধ করা হচ্ছে এমন অভিযোগ আসে তার বিরুদ্ধে, আর তারপর এনডিএ ওয়ান তাকে এই দায়িত্ব থেকেও সরিয়ে দেয়। শেষমেশ তাকে দেওয়া হয় মিনিস্ট্রি অফ টেক্সটাইলের দায়িত্ব, ক্ষমতার হিসেবে যেটা প্রথম দুটোর কাছে একেবারে নস্যি। এখানেই অনেকে ভেবেছিলেন স্মৃতি ইরানির পলিটিক্যাল ক্যারিয়ার হয়তো শেষ, এখান থেকে তিনি এমন এক গহ্বরে হারিয়ে যাবেন যেখান থেকে আর ফিরে আসা যায় না। তবে রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। এনডিএ টুতে স্মৃতি ইরানিকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের দায়িত্ব, যেটা আগে ছিল মানেকা গান্ধীর হাতে, আর তার কাছে এই সবই এসেছে একটা ঐতিহাসিক জয়ের পরে। অনেকেই এখন স্মৃতি ইরানিকে ভারতীয় রাজনীতির জায়ান্ট স্লেয়ার বলে ডাকছেন, কারণটা হলো আমেঠি। আমেঠি একসময় কংগ্রেস এবং গান্ধী পরিবারের দুর্ভেদ্য একটা ঘাঁটি ছিল,
আর সেই ঘাঁটিতে স্মৃতি ইরানি শুধুমাত্র ফাটলি ধরাননি, সেই ঘাঁটিকে একেবারে ভেঙে ফেলেছেন। এখানে তিনি হারিয়েছেন রাহুল গান্ধীকে, বিরোধী দলের মুখ, বিরোধী দলের সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে এই জয় তার কাছে এসেছে। আগামী 5 বছরে আমরা স্মৃতি ইরানি থেকে অনেক কিছুই দেখতে পাবো, কিন্তু সেটা ভালো হবে না খারাপ সেটা সময়ই বলে দেবে। দেশ খতরে মে হ্যায়। দেশের সুরক্ষা বজায় রাখার জন্য যারা বর্ডারে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের কথা ভেবে ভোট দিন। জঙ্গি হামলা, দেশের সৈন্য, বালাকোট, পুলওয়ামা, এই কথাগুলো বারবার এবার নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালীন উঠে এসেছে শাসক দলের কথাতে। এবার বিজেপির ক্ষমতায় ফেরার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে যে তারা এটা বলেছিল দেশকে যদি সত্যি সুরক্ষিত করতে হয় তাহলে আরও একবার মোদী সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। এখন আরও একবার মোদী সরকার ক্ষমতায় এসেছে এবং আশা করা যায় যে আগামী 5 বছরে তারা দেশের সুরক্ষা এবং দেশের সুরক্ষার জন্য যারা সত্যিই বর্ডারে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের উপর আরও বেশি করে নজর দেবে। বিভিন্ন সময় আমাদের দেশের আর্মি নিয়ে বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে, যেমন ধরুন তাদের বেতন সমস্যার কথা উঠে এসেছে, তাদের থাকার জায়গা ঠিক নেই এরকম কথা আমরা শুনেছি। তারপরে আমাদের দেশের আর্মি পৃথিবীর অন্যতম বৃহত্তম আর্মি হলেও তাদের হাতে যে ওয়েপন্সগুলো আছে সেগুলো মডার্নাইজড নয় এবং তার জন্য তারা অনেক যুদ্ধকালীন সমস্যায় পড়তে পারেন। বিভিন্ন সময় আমরা মিলিটারির মধ্যে থেকে সুইসাইডের খবর পেয়েছি। আশা করা যায় যে আগামী 5 বছরে এই সমস্যাগুলোর দিকে আমাদের দেশের সরকার আরও বেশি করে নজর দেবে। ডিফেন্স মিনিস্ট্রি বা প্রতিরক্ষা মন্ত্রক যে কোনো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেক্টর, কিন্তু আমাদের দেশে এই প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে আনস্টেবিলিটি দেখা গেছে গত 5 বছরে। তার কারণটা হচ্ছে কখনো দেখা গেছে যে অরুণ জেটলিকে অর্থমন্ত্রকের সঙ্গে সঙ্গেই এই প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নিতে হয়েছে, তারপরে এই দায়িত্ব চলে গেছে মনোহর পরিকারের কাছে এবং তারপরে নির্মলা সীতারামন এই দায়িত্ব নিয়েছেন। এবার এনডিএ 2-তে এই দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিংকে, যার কাছে আগে ছিল হোম মিনিস্ট্রির দায়িত্ব। হোম মিনিস্ট্রির মতো এত বড় একটা দায়িত্ব পালন করার পর তিনি এখন ডিফেন্স মিনিস্টার। শোনা যায় যে রাজনাথ সিং এমন একজন মানুষ যিনি অত্যন্ত ঠান্ডা মাথায় সুচারুভাবে একটা সমস্যা বিশ্লেষণ করেন এবং তার সমাধান বার করেন। আশা করা যায় এবারে ডিফেন্স মিনিস্ট্রিতেও তার কোনো বিরূপ দেখা যাবে না। এনডিএ 2-তে অমিত শাহের থেকেও গুরুত্বপূর্ণ কাজ যদি কারোর থেকে থাকে তাহলে তিনি হলেন নির্মলা সীতারামন, কারণ এনডিএ 2-তে তাকে দেওয়া হয়েছে অর্থমন্ত্রকের দায়িত্ব। দেখুন, গত 5 বছরে অরুণ জেটলি আমাদের ভারতীয় অর্থনীতিতে যা যা পরিবর্তন করেছেন তার জন্য কখনো তিনি প্রশংসিত হয়েছেন, কখনো বা তিরস্কৃত হয়েছেন, কিন্তু তিনি যা করেছেন সেটা আমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, ভারতীয় অর্থনীতির ইতিহাস থেকে কিন্তু আমরা সেগুলো মুছে দিতে পারবো না। তার জের আমাদের অর্থনীতিকে, আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বয়ে নিয়ে যেতে হবে। ভারতের অর্থনীতি বর্তমানে এশিয়ার 3য় বৃহত্তম অর্থনীতি এবং এই মুহূর্তে বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন সমীক্ষা বলছে ভারতের অর্থনীতি ভালো জায়গায় নেই। আর এখান থেকে যদি খুব তাড়াতাড়ি কোনো সুরাহা না করা হয় তাহলে আমরা এমন একটা জায়গায় চলে যেতে পারি যেখান থেকে ফিরে আসাটা খুব মুশকিলের। তাই এবার দেখার বিষয় এটাই যে নির্মলা সীতারামন ভারতীয় অর্থনীতির অবস্থার উন্নতি ঘটানোর জন্য কি কি পদক্ষেপ নেন। সরকার এরপরে আর কি কি করবে? নতুন কোনো প্রকল্প বার করবে, নাকি আরও একবার ডিমনিটাইজেশনের মতো একটা ফরমান আসবে দুম করে একদিন রাতে? সরকার যাই করুক না কেন এবার কিন্তু তাকে সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। তাই এনডিএ 2-এর মন্ত্রিসভায় অমিত শাহের পরে যদি কারুর দিকে জনগণ উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকেন তিনি হলেন নির্মলা সীতারামন, কারণ এই মানুষটার হাতে আগামী 5 বছর আমাদের দেশের অর্থনীতির হ্রাস থাকবে। আরেকজনের কথা না বলে থাকতে পারছি না, আর সেই মানুষটার নাম হলো রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এবার এই নামটা যদি আপনারা না শুনে থাকেন তাহলে সেটা আপনাদের সৌভাগ্য, আর যদি কেউ এই নামটা শুনে থাকেন এবং তিনি ভারতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে তার প্রতি রইল আমাদের আগাম সহানুভূতি, কারণ এই মানুষটির ওপর এবার দেওয়া হয়েছে এইচআরডি মিনিস্ট্রির দায়িত্ব, অর্থাৎ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, যার আন্ডারে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এখন এই মানুষটাকে দূর থেকে দেখলে কিন্তু মনে হবে এনার মতো দ্বিতীয় মানুষ হয় না। নিজে একজন রিসার্চ স্কলার, 40টার বেশি বই লিখেছেন, আর ভদ্রলোককে দেখলেও মনে হবে ভারী অমায়িক, কিন্তু ওই পর্যন্তই। ওনার নামটা গুগলে লিখে যদি নিউজ সেকশনে যান তাহলে ওনার বলা কিছু বিবৃতি দেখে আপনার গা শিউরে উঠতে পারে। তার মধ্যে কয়েকটা প্রিয় আমাদের বিবৃতি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম, জ্যোতিষবিদ্যা বিজ্ঞানের থেকেও বড় একটি বিদ্যা। 2, ঋষি কনাদ ভারতের বুকে প্রথম পরমাণু বিস্ফোরণের এক্সপেরিমেন্ট করেছিলেন। এবং 3, কাটা মুন্ডু জোড়া লাগানোর বিদ্যে ভারতবর্ষে অনেক আগে থেকেই রয়েছে এবং এর উদাহরণ আমরা বহুবার দেখেছি। এখন এখানে যদি কারোর মনে হয় যে হাসি ঠাট্টার ছলে ভদ্রলোক হয়তো এই কথাটা বলে ফেলেছেন,
তাহলে তাদেরকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, না, তিনি একেবারেই ঠাট্টা করে বলেননি, তিনি যথেষ্ট সিরিয়াসলি এই কথাগুলো বলেছেন। আর যদি কারুর মনে হয় যে এমন একজন ব্যক্তি যিনি জ্যোতিষবিদ্যাকে বিজ্ঞানের চেয়ে বড় বিদ্যা বলে মনে করেন, তার হাতে ভারতের শিক্ষা ব্যবস্থার হ্রাস থাকলে ভারতের শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি হবে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরাও আপনাদের মতো আশাবাদী হতে চাই। আশা করছি আগামী 5 বছরে আমরা এই ভদ্রলোকের বাগ্মিতার আরও অনেক উদাহরণ পাবো এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি আমরা স্বচক্ষে দেখতে পাবো। আমাদের পর্বটি তৈরি করার পরে আমাদের কাছে কিছু নতুন তথ্য এসেছে, যা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। এনডিএ 2.0-তে এইচআরডি মিনিস্ট্রির দায়িত্ব যিনি নিয়েছেন, মানে রমেশ পোখরিয়াল নিশঙ্ক, তার ব্যাপারে আমরা পর্বে যে কথাগুলো বলেছি সেগুলো আপনারা একটু আগেই শুনেছেন। কিন্তু পর্বের শেষে আমাদের চোখে পড়েছে ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী ফেক ডিগ্রির বিতর্ক মোদী সরকারের নতুন এইচআরডি মিনিস্ট্রিরও পিছু ছাড়ছে না। সদ্য এইচআরডি মিনিস্টার পদ গ্রহণ করেছিলেন পোখরিয়াল, যে মন্ত্রণালয় দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করে। রিপোর্ট অনুযায়ী তিনি শ্রীলঙ্কার ওপেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা OIU অফ কলম্বো থেকে 2টি অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, একটি সাহিত্যে এবং আরেকটি বিজ্ঞানে। ইন্ডিয়া টুডে এর পরে জানায় যে সম্প্রতি জানা গেছে এই ইউনিভার্সিটিটি শ্রীলঙ্কাতে ডোমেস্টিক বা ফরেন কোনো ইউনিভার্সিটি হিসাবেই রেজিস্টার্ড নয়। আর এই খবর শ্রীলঙ্কার গ্রান্ট কমিশন ইন্ডিয়া টুডেকে জানিয়েছে। এই প্রসঙ্গে আরও জানা গেছে যে গত বছর দেরাদুনে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করে একটি RTI ফাইল করা হয়েছিল, যেটির উত্তর এসেছে অসম্পূর্ণ। আরও চিন্তার বিষয় এই যে এই রিপোর্ট অনুযায়ী সেই RTI থেকে জানা গেছে যে তার বায়োডেটা এবং পাসপোর্টে তার জন্ম তারিখ আলাদা। এটি উত্তরাখণ্ড স্টেট ওয়েবসাইট দ্বারাও কনফার্ম করা হয়েছে। ধোঁয়াশা প্রচুর, অজানা অনেক কিছুই, কিন্তু একটা জিনিস অজানা নয়, আর সেটাই সবথেকে বেশি ভয়ের কারণ। আগের তথ্যগুলোর সঙ্গে এটাকেও জুড়ে দেওয়া হলো, কিন্তু তারপরেও একটা সত্য বদলাবে না। পোখরিয়াল এখন আমাদের দেশের এইচআরডি মিনিস্টার এবং আগামী 5 বছর ভারতের শিক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব থাকবে এই ভদ্রলোকটির কাঁধে। জানি আরও অনেকের নাম হয়তো বাদ পড়ে গেল, আরও অনেকের কথা বলা উচিত ছিল, তবে আজকে আমরা শুধুমাত্র সবথেকে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো সেগুলোকেই ছুঁয়ে যেতে পারলাম। আসলে আজকের এপিসোডটা ছোট করতে হলো কারণ আমরা চেষ্টা করছি যাতে আমাদের পর্বগুলোকে একটা নির্দিষ্ট সময়ের আওতায় বাঁধা যায়। কিন্তু চিন্তা নেই, আগামী 5 বছরে এদেরকে নিয়ে কথা বলার অনেক সময় থাকবে, কারণ এনারা কেউ না কেউ কিছু না কিছু করতেই থাকবেন, কিছু না কিছু বলতেই থাকবেন। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আজকের পর্বটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, তার সঙ্গে আমাদের একটা প্রশ্ন রয়েছে আপনাদের জন্য। আমরা জানতে চাই যে এখানে কোন মন্ত্রীর কাজ দেখার জন্য আপনি সবথেকে বেশি উদ্গ্রীব হয়ে রয়েছেন, কোন মন্ত্রীর প্রতি আপনার এক্সপেকটেশন সবথেকে বেশি, এটা কিন্তু জানাতে ভুলবেন না। পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আমরা চলে আসবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন।